নতুন পড়াতে যাচ্ছি এখন। আমাদের আজকের পড়া হচ্ছে দলিল নিয়ে। দলিলের বিষয়বস্তু প্রমাণ, এটা আমরা কিভাবে প্রমাণ করব এটা আমরা এখন জেনে নেব। দলিলের বিষয়বস্তু প্রমাণ, ঠিক আছে। তো দলিলের বিষয়বস্তু প্রমাণ এটা জানতে হলে আমাদের 61 থেকে 65 এবং ডিজিটাল রেকর্ড এটাও একটা দলিল। এই যে দেখেন, এটা আমি একটা দলিল আঁকলাম, ঠিক আছে। এখানে অনেক কিছু লেখা থাকে। আরেকটা হচ্ছে সিসি ক্যামেরা, ঠিক আছে, যেটা দেওয়ালের মধ্যে ফিট করা থাকে। এরকম ভাবে আমাদের দেওয়ালের মধ্যে কি করা থাকে, ফিট করা থাকে। এখানে একটা ক্যামেরা থাকে, এখানে একটা লেন্স থাকে, তাই তো। এই যে ক্যামেরা, তো এইটার ভিতরে আপনার দেখা যায় এটার সাথে আপনার এখানে হার্ড ডিস্ক থাকে, কম্পিউটারের হার্ড ডিস্কে জমা হয়, অথবা যেগুলা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা আছে সেগুলো নিজের ভিতরে একটা আপনার মেমোরি কার্ড থাকে, ওখানে জমা হয়। অথবা যদি সেটা ওয়্যারলেস থাকে, কম্পিউটারের হার্ড ডিস্কে জমা হয় এবং প্রতিদিন যথাযথ নিয়মে জমা হয়। তাহলে এই যে সিসিটিভি ক্যামেরার সামনে এখানে কি হচ্ছে, মারামারি কাটাকাটি সব রেকর্ড হচ্ছে। আপনার যেটা অদৃশ্য, ঠিক আছে, যেটা দেখা যায় না। আমাদের ব্রেন যেমন দেখা যায় না, ব্রেনের ভিতর কত কিছু সংরক্ষিত থাকে, জানা না জানা, স্মৃতি, সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, কষ্টের স্মৃতি। এগুলো কি দেখা যায়? ব্রেনের ভিতরে যে মানুষের কষ্ট জমে থাকে, দেখা যায় না। তো ডিজিটাল রেকর্ডটাও সরাসরি দেখা যায় না, এটা যদি চালানো হয় তাহলে দেখা যায়। আপনার ব্রেনকে যদি আপনি প্রশ্ন করেন যে আমি কি কি দুঃখ পেয়েছি, আমার লাইফে কি কি দুঃখ আছে, তখন সে আস্তে আস্তে আপনার মেসেজ দিতে থাকে যদি তার মনে থাকে। কিন্তু সিসিটিভি ফুটেজে যেগুলো আছে সেগুলা কিন্তু আপনার চালাইলে আমরা দেখতে পারবো, এইভাবে দেখা যায় না। তাহলে দুইটাই কি ডকুমেন্ট, দুইটাই হচ্ছে কি দলিল। আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব হচ্ছে আপনার, আমরা দলিল নিয়ে পড়াশোনা করবো আজকে। দলিল কিভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, একটা দলিল আপনার প্রমাণ করা যায় বেসিক্যালি দুইটা ওয়ে আছে দলিল প্রমাণ করার। একটা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ করে, হ্যাঁ, দলিলের মধ্যে কি লেখা আছে না লেখা আছে, দলিলের বিষয়বস্তু প্রমাণ করে। দলিলের মধ্যে বিষয়বস্তু থাকে, হ্যাঁ, যে আমি এটা কিনতে চাই, ওইটা বেচতে চাই, হ্যাঁ, তুমি এটা কিনবা কি না হও কিনবে, এরকম অনেক কিছু নিয়ে একটা দলিল। ধরেন যে একটা বিক্রয় দলিল। তো দলিলের বিষয়বস্তু প্রমাণ করে। আরেকটা হচ্ছে দলিলটা সম্পাদন করছে কে, দলিলের সম্পাদন প্রমাণ করে। এই দুইটা জিনিস প্রমাণ করে আপনি দলিলের বিষয়, দলিল প্রমাণ করতে পারেন। একটা দলিল প্রমাণ করা যায় কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ করে, লিখেন। আরেকটা হচ্ছে জি। দলিলের সম্পাদন প্রমাণ করে। এগুলা যদি আপনি জানেন তাইলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে রিটার্ন পরীক্ষায় আপনি সহজেই প্রশ্ন ধরতে পারবেন, আর এমসিকিউতে তো ধরতে পারবেনই। তাহলে দলিল প্রমাণ করা যায় দুই ভাবে। দলিলের বিষয়বস্তু প্রমাণ করে, দলিল সম্পাদন প্রমাণ করে। কে লিখছে, দলিল লেখক কে, কার সাইন, সাক্ষী কে। তাহলে দুইটা বিষয় না এখানে। এটা হচ্ছে দলিল জি। প্রমাণ। আর যদি দলিলের বিষয়বস্তু প্রমাণ আসে তখন তো আর সম্পাদন লাগতেছে না। প্রশ্ন বুঝতে হবে পরীক্ষায় কি চাচ্ছে, দলিল প্রমাণ চাচ্ছে না দলিলের বিষয়বস্তু প্রমাণ চাচ্ছে। যদি বিষয়বস্তু প্রমাণ করতে হয় তাহলে তো আর দলিলের সম্পাদন লাগতেছে না। আর সম্পাদন প্রমাণ করতে চাইলে বিষয়বস্তু লাগতেছে না। আর ওভারঅল দলিল চাইলে দুইটাই লাগতেছে। অতএব প্রশ্ন বুঝতে হবে। এগুলো আমরা ডিটেলসে আরো পড়বো। আমরা আগে বেসিকটা ক্লিয়ার করি। আচ্ছা, তো এখন আমরা মূল পড়ায় চলে যাই, যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করে কিভাবে দলিল প্রমাণ করা যায়। এটা 61 থেকে 65 এবং ডিজিটাল রেকর্ড 65 থেকে 65 বি। আমরা হচ্ছে এখন চলে যাব কোথায়, পার্ট 4-এ। কারণ আমাদের পার্ট 4-এ বিস্তারিত দেওয়া আছে। এই যে এইখানে, এইখানে আমরা চলে আসবো কোথায়। আর যাদের হচ্ছে মোটা বইটা আছে ওইটাও ফলো করবেন, আইন বিচরণ এমসিকিউ ইউনিট, ওখানে অনেক ডিটেলসে সবকিছু দেওয়া আছে। আর এই সাজেশনের মধ্যে একটু শর্টকাট দেওয়া আছে। ওকে, আমরা চলে আসলাম দালিলিক স্বাক্ষর, ডকুমেন্টারি এভিডেন্স। দালিলিক স্বাক্ষর, ঠিক আছে। এই যে 61 ধারা আছে, তে আছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। তো দলিলের বিষয়বস্তু এটা আবার দুইটা ওয়েতে প্রমাণ করা যায়, ঠিক আছে। দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়, এটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দিয়ে আর মাধ্যমিক সাক্ষ্য দিয়ে। এটাকে বলা হয় ডকুমেন্টারি এভিডেন্স, ঠিক আছে। দলিলের বিষয়বস্তু প্রমাণের যে বিষয়টা আপনার সেকশন 61, হ্যাঁ, এখানে আপনি পাবেন যে ডকুমেন্টারি এভিডেন্স মানে দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য দুই ভাবে প্রমাণ করা যায়।
ঠিক আছে, দালিলিক সাক্ষ্য কয়ভাবে প্রমাণ করা যায়? দুই ভাবে। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স দিয়ে, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য মানে হচ্ছে কি সেকেন্ডারি এভিডেন্স দিয়ে। এই দুইটা ওয়েতে আমরা হচ্ছে প্রমাণ করতে পারি। ঠিক আছে, এতটুকু যদি ক্লিয়ার থাকে তো আমরা হচ্ছে এখন চলে যাব আপনার প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য কোথায় আছে এবং কিভাবে প্রমাণ করা যায় এই দুইটা সাক্ষ্য, এই বিষয়টাতে। এটা খুবই সহজে আমরা মনে রাখতে পারবো। আপনি একটু খাতার মধ্যে লিখেন, এইভাবে আমি দেখাচ্ছি। আপনি সূত্রটা এইভাবে লিখেন যে 61, এটা হচ্ছে মাদার ধারা। হুম, 61 ধারাতে আপনার বলা হচ্ছে যে দুই ভাবে আমরা দলিলটাকে দালিলিক সাক্ষ্য মানে ডকুমেন্টারি এভিডেন্সটা আমরা দুই ভাবে প্রমাণ করতে পারি। হুম, একটা হচ্ছে কি প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, প্রাইমারি এভিডেন্স সেকেন্ডারি এভিডেন্স। প্রাইমারিটা তাহলে সংজ্ঞা দিছে কত ধারায়? 62 ধারায়, দেখেন। আর সেকেন্ডারি এভিডেন্সের সংজ্ঞাটা দিছে কত ধারায়? 63 ধারায়। আর 62-র সাথে 64 যোগ করেন, জোরের সাথে জোর, পরবর্তী জোর, বিজোরের সাথে পরবর্তী বিজোর। তাহলে 62-র সাথে 64, 63-র সাথে 65 কেন আনলাম? বইয়ের মধ্যেও দেখেন দেওয়া আছে। 62-তে বলছে 61-তে যে দলিলের বিষয়বস্তু দুই ভাবে প্রমাণ করা যায় প্রাইমারি আর সেকেন্ডারি এভিডেন্সের মাধ্যমে। প্রাইমারি এভিডেন্সের সংজ্ঞা দিছে 62-তে, আর প্রাইমারি এভিডেন্স মানে প্রাথমিক সাক্ষ্য মূল দলিল দিয়ে কোনো কিছু প্রমাণ করা এটা বলছে 64-তে। তাহলে আপনার মূল দলিল জিনিসটা কি এটা সংজ্ঞায়িত করছে 62 ধারাতে, আর মূল দলিল উপস্থাপন করিয়া কোনো কিছু প্রমাণ এটা বলছে 64 ধারাতে। মনে করেন যে আপনার একটা সার্টিফিকেট এসএসসি, এটা কি মূল দলিল, তাইলে 62-তে বলছে যে বোর্ড থেকে যেটা দিচ্ছে এটা হচ্ছে মূল দলিল। আর 64-তে আমি যদি চাই আপনাকে যে আপনি যে এসএসসি প্রমাণ পাশ করছেন এটা প্রমাণ দেখান, তখন আপনি এসএসসি সার্টিফিকেটটাই না আমার সামনে উপস্থাপন করলেন, এটা 64 ধারায়। মানে মূল দলিল দাখিল করিয়া কোনো কিছু প্রমাণ করাকে বলা হয় 64 ধারা। আর হ্যাঁ। সেকেন্ডারি এভিডেন্স এটার সংজ্ঞা দিচ্ছে 63-তে। মনে করেন যে ফটোকপি, আপনার সার্টিফিকেটের ফটোকপি, তাহলে ফটোকপিটা কি? এটা তো মূল দলিল না, সেকেন্ডারি এভিডেন্স, 63 ধারা। আর এই ফটোকপি উপস্থাপন করিয়া দলিল প্রমাণ এটা বলছে 65 ধারা। মানে আপনি আইনা ফটোকপিটা আমার সামনে দিলেন, তাহলে এইটা বলছে কত? 65। তাহলে প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা 62, প্রাথমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ 64। মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা 63, মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ 65। বুঝা গেছে জি। নাকি বুঝেন নাই? এর চেয়ে সহজভাবে আর বোঝানোর কিছু নাই। এখন বুঝতে পারছি। আমরা, আচ্ছা এখন আমরা যদি না বুঝি ভিডিও দিয়ে দিই রেকর্ড। পাচ্ছেন তো রেকর্ড ভিডিও গুলা? যদি একটু দেরি হয় আর একটু তাড়াতাড়ি দিবেন। মানে 30 ক্ষেত্র দিয়ে হলো প্রমাণ করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রগুলো এখন আমরা দেখবো, দেখেন। আচ্ছা, তো আমরা উম, এই যে 62, 64, 63, 65 যোগ দিয়ে দিছি বইয়ের মধ্যে, দেখেন পাইছেন? কেন জি দিছি? জি জি সুবিধার জন্য। তো প্রাথমিক সাক্ষ্য দাখিল করিয়া, প্রাথমিক সাক্ষ্য যেটা, হ্যাঁ, মূল দলিল জি। এটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। আর সেকেন্ডারি সাক্ষ্য তো ফটোকপি এটা সেটা এগুলা, ঠিক আছে। তো মাধ্যমিক সাক্ষ্য যেটা এটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। এটার 5টা প্রকার আছে, যেমন সার্টিফাইড কপি, তারপরে হচ্ছে আপনার যান্ত্রিক উপায়ে ফটোকপি যেটা, ঠিক আছে, মূল দলিলের সাথে মিলিয়ে কোনো কপি, হ্যাঁ, প্রতিলিপি, তারপরে হচ্ছে দলিলটা সম্পাদনের সময় যদি কেউ দেখে থাকে, হুম, সে মৌখিক সাক্ষ্য দিতে পারবে। এই এই বিষয়গুলো মাথায় রাখবেন। এটা হচ্ছে 5টা ক্লাসিফিকেশন। আর প্রাথমিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, ঠিক আছে, এটা তো বললামই আপনাদের যে মূল দলিল দাখিল করিয়া যে দলিলটা প্রমাণ করতেছে, ঠিক আছে। আর মাধ্যমিক সাক্ষ্য, এটা 5টা। আর মাধ্যমিক সাক্ষ্য দাখিল করিয়া দলিল প্রমাণ, ঠিক আছে, এটা 65 ধারাতে বলছে 7টা ক্ষেত্র, এগুলো মনে রাখতে হবে। মাধ্যমিক সাক্ষ্য দাখিল করিয়া দলিল প্রমাণ কয়টা ক্ষেত্র? 7টা মাধ্যমিক সাক্ষ্য ক্ষেত্র, 4টি। 7টি ক্ষেত্র। 4টি এইগুলা, ক্ষেত্র। হুম। এগুলা আপনাকে মনে রাখতে হবে। 7টি, 7, 7, 7 হলো 65-তে যেটা আর কি। 65-তে, হ্যাঁ, ঠিক আছে। আর 63 আর 65, ক্লিয়ার? জি জি। আচ্ছা, তাহলে এই 7টা ক্ষেত্র কি? একটা হচ্ছে মূল দলিল যার দখলে আছে, মানে আপনার আপনার কাছে নাই, তখন আপনি ফটোকপি দিতে পারবেন।
ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রতিপক্ষের দখলে থাকলে, মূল দলিল হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, দলিল স্থানান্তর করা যদি অসম্ভব হয়, বিশাল বড় দলিল, তারপরে হুম, হচ্ছে কোন দলিলের সত্যায়িত নকল, ঠিক আছে, যদি আইনের বিধান থাকে, আর হচ্ছে মূল দলিলটি যদি সরকারি দলিল হয়, আর মূল দলিলটি যদি বহু হিসাব বা নথির সমষ্টি হয়, হ্যাঁ, যেটা আদালতে পরীক্ষা করা সুবিধাজনক নয়, এই সমস্ত ইস্যুতে আপনি কি করতে পারবেন? মাধ্যমিক সাক্ষ্য হিসাবে ওই দলিলটাকে উপস্থাপন করতে পারবেন। এখন আমরা চলে যাব, আমরা একটু দ্রুত যাব, 8টার মধ্যে শেষ করব। তারপরে ডিজিটাল রেকর্ডের প্রমাণ আমরা 63, 61 থেকে 65, এটার শিরোনাম হচ্ছে আপনার দলিলের বিষয়বস্তু প্রমাণ, লিখে রাখেন। দলিলের বিষয়বস্তু প্রমাণ সমান সমান 61 থেকে 65। এমসিকিউতে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, লিখিত পরীক্ষা যারা দিবেন তাদের একটা প্রশ্ন আসতে পারে, দলিল বলতে কি বুঝো, ঠিক আছে, একটা দলিল কিভাবে প্রমাণ করা যায়, অথবা দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায়। যদি শুধু দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায় এই প্রশ্ন আসে, তখন আপনাকে 61 থেকে 65 পর্যন্ত লিখে 65-র জি ক, খ এটাও লিখতে হবে। কেন? কারণ 65-র ক, খতে ডিজিটাল রেকর্ডের বিষয়ে কথা বলছি। ডিজিটাল রেকর্ড কি দলিল না? জি, অবশ্যই দলিল। অবশ্যই দলিল। তাহলে দলিল তো আগে ডিজিটাল রেকর্ড ছিল না, যার ধরুন আগের আচ্ছা। বইগুলোতে আপনি ডিজিটাল রেকর্ডের বিষয়ে পাবেন না ওরকম ভাবে। এখন কিন্তু এটা 2022 সালের পর থেকে হয়ে গেছে, এটা একটা দলিল। তাহলে দলিলে যদি স্পেসিফিক করে বলে নাই ডিজিটাল দলিল নাকি নর্মাল দলিল, যদি নর্মাল দলিল দিয়ে প্রশ্ন আসলে আপনাকে দুইটাই দিতে হবে, আর দলিলটা যদি বলে দেয় যে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু প্রমাণ করো, তখন আর আপনার ওগুলা লিখতে হবে না, তখন আপনাকে 65 ক আর খ লিখলেই চলবে। অতএব প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্ন কি চাচ্ছে। আচ্ছা, এগুলো সব ধীরে ধীরে বুঝে যাবেন বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে। তো ডিজিটাল রেকর্ড প্রমাণ করতে হবে 65-র ক দিয়ে। আর ডিজিটাল রেকর্ডটা প্রমাণ করতে হলে অবশ্যই ডিজিটাল রেকর্ডটা গ্রহণযোগ্য হইতে হবে 65-র খ দিয়ে। আচ্ছা, হুম, এখন আমি এটা বুঝাই। এটা একটু বুঝতে হবে, মুখস্থ করা যাবে না ভাই, কিছু একটু বুঝে ব্রেন রাখেন, দেখবেন পড়লে ইজি হবে। অনেকে আছে যে মুখস্থ করে, এটা করলে কোনো লাভ হবে না। আচ্ছা, মনে করেন যে কৌশিক ভাই, আমাদের কৌশিক ভাই, উনি পরীক্ষা দিয়ে আমাকে খাতা দিয়েছে, সবাই পরীক্ষাটা দিবেন। মনে করেন যে কৌশিক ভাই আপনার উম, একটা সিসিটিভি ফুটেজের একটা ডিজিটাল রেকর্ড, ওইটা উনি প্রমাণ করতে চাচ্ছে আদালতে। ঠিক আছে, মনে করেন এই ক্যামেরার মধ্যে আপনার ইয়ে হয়ে কম্পিউটারের হার্ড ডিস্কে কি হইলো, এটা সেভ হইলো। এখন এইখানে কি হয়েছে, সেভটা যথাযথভাবে হয়েছে কিনা, অপটিক্যাল বা ম্যাগনেটিক মাধ্যমে যে সংরক্ষিত করা হয়েছে, এটা কি স্পন্টেনিয়াসলি আপনার ডাটা এখানে সেভ হয়েছে কিনা, স্বতঃস্ফূর্তভাবে সেভ হয়েছে কিনা, ঠিক আছে, এবং এটা নিয়মিতভাবে এই ডিজিটাল যেই আপনার ডিভাইস ব্যবহার করছেন, ওই ডিভাইসটা কোনো ডাটাকে ম্যানিপুলেশন করে ফেলতেছে কিনা, নিয়মিতভাবে সংরক্ষণ হচ্ছে কিনা, এবং আহ, যেভাবে সংরক্ষণ হওয়ার কথা সেই পদ্ধতিতে আপনার সংরক্ষণ হচ্ছে কিনা, ঠিক আছে, ওই যে যে ইয়েতে আপনার হার্ড ডিস্কে, ঠিক আছে, এই শর্তগুলা মানতেছি কিনা, যে শর্ত মেনটেন করে এটা সংরক্ষণ হওয়ার কথা। এখন মনে করেন একটা লোক অ্যাডস মাথা এখানে আছে, হ্যাঁ, এখন এটা সেভ হওয়ার পর এখানে মনে করেন যে ম্যানিপুলেট করে অন্য আরেকজনের মাথা বসায় দেওয়া হয়েছে। পরে এইটা নিয়ে কৌশিক ভাই আসছে ম্যানিপুলেটেড ডাটা নিয়ে, যে দেখেন উনি উনারে খুন করছে, তাহলে এটা কি 65-র বি দিয়ে গ্রহণযোগ্য হবে? এই মিডিয়া। রেকর্ডটা কি গ্রহণযোগ্য হবে কিনা? না, হবে জি না। হবে। হবে না। ম্যানিপুলেটেড ডাটা, মানে ওদের এখানে কাট সিট হয়েছে, মানে এখানে এক্সপার্ট দিয়ে কি করছে, মাথা কেটে অন্য আরেকজনের মাথা বসানো হয়েছে। তো এই যে আপনার ম্যানিপুলেটেড ডাটা, এটা তো এটা তো গ্রহণযোগ্য না কোনোভাবেই। তাহলে যে ডাটাটা গ্রহণযোগ্য না, ওই ডাটা দিয়ে কি আপনি কোনো কিছু প্রমাণ করতে পারবেন 65-র কতে? 65 না, করতে করা যাবে না। ক, না আপনার গ্রহণযোগ্যতা বলছে 65-র খতে, আপনারা দুইটা লাইন লেখেন, 65-র খ লেখেন গ্রহণযোগ্যতা, জি 65-র ক লেখেন প্রমাণ। জি জি, এটা লেখা আছে, আপনার বইতে লেখা আছে স্যার। হ্যাঁ, লেখা আছে, তারপরে লেখেন। তো আপনার যে জিনিস গ্রহণযোগ্য না, ওই জিনিস দিয়ে কি আপনি কোনো কিছু প্রমাণ করতে পারবেন কিনা, এটা আমাকে বলেন। না, যাবে না। তাহলে গ্রহণ হবে কি হবে না, এটা কততে বলছে? এটা 65 বিয়ে। 65-র 65 ভিতে। বি।
আপনারা জি কিন্তু পরীক্ষার হলে 65 বি থাকবে, ক খ থাকবে না। যদিও আমি বইয়ের মধ্যে দিয়েছি, এটা কিন্তু সঠিক না, কিন্তু বুঝার সুবিধার জন্য দিয়েছি। পরীক্ষায় কিন্তু ক খ দিয়ে প্রশ্ন আসবে না, পরীক্ষায় সবসময় ইংলিশ আসবে 65 এ 65 বি। অতএব যেগুলাতে আপনার এ বি সি ডি ই এফ জি এস আছে, ইংলিশ শিখবেন, বাংলা শিখেন না। ঠিক আছে? জি জি কারণ বাংলা, এখানে বাংলায় যেহেতু করছি এই জন্য বাংলাটা দিছি, কিন্তু এটা কিন্তু সঠিক না। জি আর এটা মাথায় রাখেন। আচ্ছা, আর লেখার সময়ও 65 ক খ লিখেন না, 65 এ বি লিখবেন। আচ্ছা, তো জি এখন হুম, আপনার ডিজিটাল রেকর্ডের প্রমাণ যদি আসে, তাহলে আপনারা কি লিখবেন? এই দুইটা ইয়ে লিখবেন। এখন পরীক্ষায় যদি আসে এমসিকিউ, ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা কত ধারায়? 65 বিতে। আর বিতে ডিজিটাল রেকর্ডের প্রমাণ 65 এতে। এ- আচ্ছা, যাদের কাছে হচ্ছে বড় বইটা আছে, ওনারা বড় বই থেকে এইটা ডিটেলসে পড়বেন। আর ছোট বইয়ে বেশি ডিটেলস দিতে পারি নাই, যতটুকু দরকার ততটুকুই দিছি। যারা আরো বেশি জানতে চান, ওই উইন বই থেকে বাকিটা দেখবেন। আর যারা হচ্ছে রিভিশন করবেন, এটাই বই থেকে রিভিশন করে ফেলবেন। আচ্ছা, তাহলে 65 আপনার কতে বলছে কি, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু 65 খ এর বিধান অনুসারে প্রমাণ করা যায়। মানে কি, 65 খ দিয়া গ্রহণযোগ্য হইলে সেটা প্রমাণ করা যায়। বারবার বলছি, ঠিক জি আছে? আচ্ছা, কম্পিউটার ফাইল, ইমেল, তারপর অপটিক্যাল ডিস্কের তথ্য প্রমাণ করার ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য। তাহলে আপনার পরীক্ষায় যদি আসে ডিজিটাল রেকর্ড প্রমাণ করতে হলে কত ধারা দিয়ে গ্রহণযোগ্য হইতে হবে? 65 বি দিয়া 65 65 বি। দিয়ে। ঠিক আছে, এগুলা কিন্তু ভালো করে বুঝছেন, হ্যাঁ? রিটেন এমসিকিউ দুইটাতেই কাজে লাগবে। ওকে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এইখানে আপনার এটা হচ্ছে বিষয়বস্তু প্রমাণ শিখে ফেললাম, ঠিক আছে? তারপরে আমরা 66-তে যাব, তারপরে 66 ক দেখবো। আচ্ছা, আমরা এখন কি দেখলাম? আমরা কি লিখছিলাম আপনারে, যে দলিল প্রমাণ করা যায় দুই ভাবে। দলিলের বিষয়বস্তু প্রমাণ করে, আরেকটা কি বলছিলাম? ডিজিটাল রেকর্ড। না না, ও সরি। ডিজিটাল এটা বিষয়বস্তু না, দলিল গ্রহণযোগ্যতা। সম্পাদন না প্রমাণ। না না, সম্পাদন, দলিল দলিল সম্পাদন। সম্পাদন। এখন আমরা সম্পাদনে চলে আসতেছি, বুঝছেন? এগুলো না বুঝলে হবে না কিন্তু, তাহলে লিখিততে ধরা পড়বেন, বিশাল আকারে ধরা পড়বেন। কারণ সব মাথায় থাকতে হবে, টপিক বুঝতে হবে, ঠিক আছে? দলিল প্রমাণ করা যায় দুই ভাবে, লিখে রাখেন। দলিলের বিষয়বস্তু প্রমাণ করে, আর কি, একটা হলো দলিলের সম্পাদন প্রমাণ করে। সম্পাদন। তাহলে আমরা প্রথম পাঠটা পড়ছি, কি কোনটা পড়ছি? প্রথম পাঠটা। পাটা পড়ছি দলিলের বিষয়বস্তু প্রমাণটা পড়লাম মাত্র 65 খ পর্যন্ত। এখন আমরা চলে যাব কোথায়? সম্পাদনা, 65। দলিলের সম্পাদনা, ঠিক আছে? 66-তে। আচ্ছা, তো দলিলের সম্পাদনাতে দেখেন সম্পাদন কিভাবে, কে কে লিখছে, কে সাইন করছে, তাই তো? জি কে লিখছে, কে সাইন করছে, দেখেন যে ব্যক্তি দলিল লিখেছে বা স্বাক্ষর করেছে, আদালত তাকে হাজির করে তার মাধ্যমে ওই দলিলের লিখা ও স্বাক্ষর প্রমাণ করতে পারে। বুঝছেন কিনা? ধরেন জি যে জি হ্যাঁ। আপনার দলিল লেখক, তো ও লেখছে কিনা, ও স্বাক্ষর করছে কিনা, ওরা আনলে কি এটা প্রমাণ করা যাবে না? জি দলিল সম্পাদন জি যাবে। জি ভেরি সিম্পল, 66, খুবই সহজ। তাহলে আপনার ওই দুইটা বেসিক মাথায় থাকলে পড়াটা সহজ হয়ে যাচ্ছে না? যে জি বিষয়বস্তু আর সম্পাদন, দলিল প্রমাণ দুই ভাবে, বিষয়বস্তু সম্পাদন, দেখেন সবসময় বেসিক মাথায় রাখবেন। বারবার বলি আমি এক কথা, 66 শেষ। 68 কি? সত্যায়িত দলিলের প্রমাণ। যে দলিল আইনত সত্যায়িত হওয়া আবশ্যক তা প্রমাণ করার জন্য কমপক্ষে কয়জন সত্যায়নকারী লাগে? একজন। একজন। এটা একজন। মাথায় রেখেন, একজন। এটা মাথায় রেখেন, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না। 68 দ্বারা মূল ধারা ধরে আসবে না এখান থেকে। এখান থেকে যদি আসে তাহলে এটা আসবে, একজন। এটার জন্য এই ধারাটা দিচ্ছি না, আর এই ধারাটা আমি দিতাম না, এটা দরকার ছিল না। আচ্ছা, তারপরে আমাদের 69, 70, 71, 72 এগুলার দরকার নাই, ঠিক আছে? জি যারা একটু বেশি পড়তে চান, তারা হচ্ছে আইন বিচরণ এমসিকিউ উইন উইন বই থেকে দেখে নেবেন। আমরা যেহেতু ঈদের আগে ভালো একটা প্রিপারেশন নিতে চাচ্ছি, আমরা যেটা পরবর্তী গুরুত্বপূর্ণ এটাতে চলে যাব। আমরা 15-র মধ্যে 13-14টাই নিশ্চিত কমন করতে পারবো এইভাবে পড়লেই। আর 1-2টা যেটা, এটা আমার দরকার নেই। আচ্ছা, তাহলে আমাদের সম্পাদনটা শেষ হয়ে গেল, জি সম্পাদনটা শেষ হয়ে গেল। আর দেখেন ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ, এটা 66 কতে বলছে। 66 বলছে কি,
নর্মাল স্বাক্ষর কে করছে না করছে, তাহলে 66-র সাথে কি পড়বেন? 66-র এটা উপরে দিছি, ওইটার সাথে মিল রেখে ডিজিটাল স্বাক্ষর প্রমাণ। তা একটা ডিজিটাল স্বাক্ষর প্রমাণ করা যায় কত দিয়ে? 66-র ভি দিয়ে। ওই যে স্বাক্ষরটা কি উনার কিনা, বুঝছেন না? ওইটা যেমন প্রমাণ করি যে এই দলিলের স্বাক্ষরটা কি উনার কিনা, তাহলে ডিজিটাল জি স্বাক্ষরটা কি উনার কিনা, এটা কি মিলায় টিলিয়ে প্রমাণ করা যাবে না ডিজিটালি? জি জাস্ট 66 হচ্ছে 66-র ডিজিটাল ভার্সনটাই হচ্ছে 66-র ক। জি আজান দিচ্ছে, আমরা 1 মিনিট একটু, আমার বাসার পাশে মসজিদ। আচ্ছা ঠিক আছে, তাহলে দলিলের সম্পাদন শিখে ফেললাম, বিষয়বস্তু শিখে ফেললাম। এখন কি 61 থেকে 68 পর্যন্ত অনেকটাই সহজ লাগছে না বিষয়গুলা? জি জি তো আপনার পড়া তো আপনারা পড়বেনই, আমার কাছে না পড়লেও পড়বেন, এমনিও পড়বেন। তো আমার কথা হচ্ছে যে আপনি পড়ার আগে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে পড়েন, চোখ কান অন্ধকারে না রেখে। তাহলে যেটা হবে, আপনার পড়াটা মজা হবে আর কি, আপনি আনন্দ নিয়ে পড়তে পারবেন। ঠিক আছে? জি আচ্ছা, তো এখন 66 68 পড়লাম, এখন আমরা 73-এ চলে যাব। জি আচ্ছা, আর মাঝখানের ধারাগুলো আপাতত দরকার নেই। আপনার 100-র মধ্যে 85 আমি নিশ্চিত করে দিব, সব সারা সাবজেক্ট মিলিয়ে। এর বেশি আমার দরকার নাই। 80টা আপনি পারলেই চলবো, আমি 85টা নিশ্চিত করে দিব। আচ্ছা, তারপরে দেখেন যেটা হচ্ছে হস্তাক্ষর, ডিজিটাল স্বাক্ষর, অন্যান্য প্রমাণের তুলনা। এটা আরো সহজ বিষয়। দেখেন, মনে করেন যে কৌশিক সাহেব, আমাদের কৌশিক ভাই, হ্যাঁ, অথবা খন্দকার মাহবুব ভাই আছেন, ঠিক আছে? আহ ওনারা মনে করেন যে একটা দলিল সম্পাদন করছে, ঠিক আছে? এটা ধরেন যে ওনার সাইন। এখন আর একটা দলিল সম্পাদন করছে, আর একটা দলিলেও ওনার সাইন আছে, আর একটা দলিল আছে, এটাতে ওনার সাইন আছে। আচ্ছা, তো এটা মনে করেন যে 20 বছর আগের দলিল, এটা 10 বছর আগের করা দলিল, আর এটা রিসেন্টলি করছে। এরকম অসংখ্য দলিল আছে। এখন কোনো কারণে উনি বলতেছে যে এটা আমার সাইন না, এই দলিল আমি সম্পাদন করিনি। তো এটা যে ওনার সাইন কি সাইন না, এটা প্রমাণ করার ওয়েটা কি? ওই যে আগের যে দলিল আছে, ওই দলিলগুলা যদি আইনা আপনি তুলনা করেন, যে দেখেন এই দলিলটা উনি করছে আর এই দলিলটা, এটা ওনারই সাইন, দেখেন, তখন কি প্রমাণ হয়ে যায় না যে এটা উনি সাইন করছে কি করছে না? এই বুঝছেন? প্রমাণ হয়ে যাবে অবশ্যই। হ্যাঁ, তাহলে 73 ধারাতে লেখেন, দেখেন সুন্দর করে দিয়েছি, হস্তাক্ষর, স্বাক্ষর, টিপসই, সিলমোহরের তুলনা। তুলনা করে কি করা? প্রমাণ করা। আর কিছু না, যেমন শেষ। আর কিছু লাগবে না এটা বুঝতে। বুঝছেন? জি এখানে এখন 3 ক খ। হুম, আচ্ছা ওগুলা বলতেছি, 73টা বুঝলেন কিনা? জি বুঝতে পারছি। ওকে, একটা উদাহরণ দিয়ে দিছি, চেক জালিয়াতির মামলায় চেকের সাথে আরেক চেকের তুলনা, এটা ব্যাস একটা বুঝার জন্য দিয়ে রাখছি। হ্যাঁ, ওকে, তাহলে বুঝছেন বিষয়গুলা? তাহলে জি আদালত সহজেই বুঝতে পারবে যে এটা উনার সাইন। আগের দলিলে, আগের মনে করেন 100টা দলিল আছে, এখন হঠাৎ করে উনি বলতেছে এই সাইন আমার না, তখন কি আপনি বাকি 2-1টা দলিলে না কি করবেন? দেখাইবেন যে দেখেন এটা উনি সাইন করছে, এটা উনি সাইন করছে, এটা উনার সাইন। শেষ। তুলনা করে প্রমাণ করা, ভেরি সিম্পল। আচ্ছা, তাহলে 73 যদি স্বাক্ষর তুলনা হয়, এটা কোন স্বাক্ষর বলেন তো? কোন দলিলের স্বাক্ষর? এটা আরে হস্তাক্ষর, কাগজ কলম, কাগজ কাগজ কলম। কলম, বাস্তবিক দলিল যেটা, হইতে পারে অ্যানালগ, যেটা আমাদের বাপ দাদারা দেখে অভ্যস্ত। জি অ্যানালগ কোনটা? যেটা। এই যে, এই যে কাগজ, দলিল, হ্যাঁ, স্ট্যাম্প, হুম, এগুলা যেটা চোখে দেখা যায়, যেটা কি আমি যেমন আপনার একটা কিল দিলে, থাপ্পড় দিলে, বা একটা ঘুষি দিলে চোখে দেখা যায়, এই দলিলটাও কি এরকম চোখে দেখা যায়। দেখা আরেকটা দলিল আছে যেটা চোখে দেখা যায় না অনেক সময়, না দেখাইলে, ধরেন একটা পিডিএফ, এটা কি চোখে দেখা যায়? জি না তো ওটা তো দলিল না, ওখানে সাইন থাকে, ওখানে অনেক কিছু থাকে না? থাকে। তা এই দলিলের তুলনাটা 73-এর পথে ডিজিটাল স্বাক্ষরের তুলনা। এটা কি ফিজিক্যাল স্বাক্ষর, নর্মালি যেটা স্বাক্ষর করেন। আর এটা জি কোন স্বাক্ষর? 73-এর ক। সবসময় মনে রাখবেন, যে ধারা
ওই ধারার ক মানে ওই ধারার ডিজিটাল ভার্সন। কি? ওই ধারার ডিজিটাল। ডিজিটাল ভার্সন। এখনকার বাচ্চা কাচ্চারা যেমন ডিজিটাল ভার্সন, ডিজিটাল বাচ্চা কাচ্চা, তাই না? আপনি সংশোধন করছে। ইউটিউব চিনেন না, মোবাইল চিনেন না, এখনকার বাচ্চারা কি ইউটিউব মোবাইল সব দেখতেছে, তাহলে এরা ডিজিটাল বাচ্চা, তাই না? তো এখন হুম। দলিলও কি আছে? ডিজিটাল দলিল আছে। হ্যাঁ, জি। ওকে। যেমন একটি টেন্ডার ডিজিটাল স্বাক্ষর সঠিক ছিল কিনা। হ্যাঁ, আর কিছু বলবো না, বেসিক কাজ বলে দিলাম, বাকিটা আপনার কাজ। আমাদের 8টার মধ্যে ছেড়ে দিতে হবে, কারণ আমাদের বিষয় আছে। ঠিক আছে, ওকে। জি। তাহলে ডিজিটাল স্বাক্ষর তো বললাম সবসময় 73, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আর 73-এর আরেকটা হচ্ছে শারীরিক বা ফরেনসিক প্রমাণের তুলনা। এটা হচ্ছে 73-এর ক। এটা একটু আপনাকে কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এটা একটু আপনার কাছে মনে হইতে পারে যে এটা কোথা থেকে আসলো, কারণ দুইটাই স্বাক্ষর ছিল, ভালো ছিল, এটা আবার কেন? আচ্ছা, তো এইটা দেখেন, শারীরিক বা ফরেনসিক প্রমাণের তুলনা। দেখেন, শারীরিক বা ফরেনসিক পাইলেই খালি আপনার 45-এর এ ওইদিকে যায় না। এখানে দেখেন, এটা হচ্ছে তুলনা, তুলনা, শারীরিক বা ফরেনসিক প্রমাণের তুলনা। এটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, তুলনা মানে কি? ওই একটা স্যাম্পলের সাথে আরেকটা স্যাম্পলের যে তুলনা করে, যেমন ধর্ষণ মামলায় ভিকটিমের শরীর থেকে সংগ্রহিত আপনার শারীরিক তরলের সাথে আসামির ডিএনএ নমুনার সাথে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তুলনা করে দেখা হয়। এই শারীরিক বা ফরেনসিক প্রমাণের তুলনা, এটা হচ্ছে 73-এর বিতে। ও। এটা জাস্ট একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? জি। তুলনা করে কি করা হয়, রিপোর্ট তৈরি করা হয়, যে এটা ওনার কিনা। এই তুলনাটা বলা হচ্ছে 73-এর বি, শারীরিক বা ফরেনসিক প্রমাণের তুলনা। শেষ। এটা একটু আপনাকে কষ্ট করে মনে রাখতে হবে, 73-এর বি। এটা বারবার পড়বেন, এটা ছবি তুলে নেবেন, প্রয়োজনে এটা লেখা পকেটে রেখা দিবেন, এটা যদি আপনার মনে না থাকে। আর এই দুইটা মনে থাকবে, 73, 73-এর ক। আচ্ছা, আপনি সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, সাক্ষ্য আইন থেকে 10টা ধারা আপনার মনে থাকবে না, মনে করেন। এই 10টা আপনি পকেটে সবসময় নিয়ে ঘুরবেন। আপনি ওয়াশরুমে বৈশা 2টা মুখস্থ করবেন, আপনি রান্না করতেছেন ওখানে বৈশা 2টা মুখস্থ করবেন, ঘুমাইতেছেন 2টা এক পলকে দেখবেন। মানে পড়ার ইচ্ছা থাকলে সব জায়গায় পড়তে পারবেন আপনি, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমরা 73-73-এর এ বি পড়ে ফেললাম, শেষ। এখন আমরা পড়বো সরকারি দলিল, বেসরকারি দলিল। এই জিনিসটা কি? সরকারি দলিল, বেসরকারি দলিল, ঠিক আছে? পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট, এটা হচ্ছে দলিলের প্রকারভেদ, ঠিক আছে? আপনারা একটু ভালো করে খেয়াল করেন, পরীক্ষায় যদি প্রশ্ন আসে দলিলের প্রকারভেদ লিখতে বলে, বা দলিল কয় প্রকার, দলিল কিন্তু 2 প্রকার, সরকারি দলিল, বেসরকারি দলিল, জি। ঠিক আছে? আর এইগুলা কিন্তু দলিলের প্রমাণ, ওই যে প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স, দালিলিক সাক্ষ্য, ঠিক আছে? ডকুমেন্টারি এভিডেন্স, যেটা দলিলের বিষয়বস্তু 61-62-তে যেটা পড়লাম আমরা, ঠিক আছে? জি। যে জি। প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, এটা কিন্তু দলিলের না, এটা হচ্ছে সাক্ষ্যের প্রকারভেদ, ঠিক আছে? যে জি। একটা ডকুমেন্টারি এভিডেন্স মানে একটা দালিলিক সাক্ষ্য, সাক্ষ্যটা 2 ধরনের হইতে পারে, প্রাথমিক সাক্ষ্য দিয়ে মাধ্যমিক, এটা হচ্ছে সাক্ষ্যের প্রকারভেদ। আর দলিলের প্রকারভেদ কিন্তু প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য না। দলিলের প্রকারভেদ হচ্ছে কি, সরকারি দলিল, বেসরকারি দলিল, পাবলিক আর প্রাইভেট, 2টা দলিল। আচ্ছা, এখন দলিল আপনি প্রমাণ করতে পারেন প্রাইমারি এভিডেন্স দিয়ে অথবা সেকেন্ডারি এভিডেন্স দিয়ে, তাই তো? জি। ওকে, তাহলে সার্বভৌম কর্তৃপক্ষের কার্যাবলীর নথিপত্র আছে না, সব সরকারি দলিল। সরকারি জি। প্রতিষ্ঠানের নথিপত্র সব সরকারি দলিল। সার্বভৌম কর্তৃপক্ষ মানে কি, রাষ্ট্রের। জি। বাংলাদেশে সরকারিভাবে সংরক্ষিত ব্যক্তিগত দলিলের নথিপত্র, এটাও সরকারি দলিল। যেমন হচ্ছে আপনার একটা বিক্রয় চুক্তি করলেন, ওটা রেজিস্ট্রি হয়ে গেল, তখন ওই রেজিস্ট্রিকৃত দলিলটা সরকারি দলিল হয়। রেজিস্ট্রি করার আগে বিক্রয় দলিল একটা আপনি ঘরের লেখা বসায় রাখছেন, হ্যাঁ, ওইটা বেসরকারি দলিল। কিন্তু রেজিস্ট্রি হওয়ার পরে এটা যখন সরকারের এখানে নিবন্ধন হয়ে গেল, তখন ওইটা সরকারি দলিল, কারণ সরকারে এটাকে কি করছে, সংরক্ষণ করছে। আচ্ছা, বাংলাদেশ বা কমনওয়েলথ বা বিদেশি আইন বা বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় নথিপত্র, এই 4টা জিনিস মাথায় রাখতেই হবে, এবং খুবই সিম্পল। এই 4টা হচ্ছে সরকারি দলিল,
এখানে দুই একটা এক্সাম্পল আছে, আরো এক্সাম্পল আছে, আমি দেখাচ্ছি আপনাকে। থানায় দায়ের করা এজাহার, এফআইআর, এফআইআর কি দলিল? এটা সরকারি দলিল। সরকারি দলিল। ডিক্রির কপি কি দলিল? সরকারি দলিল। আচ্ছা, বেসরকারি দলিল কি? সরকারি দলিল বাদে অন্য সকল দলিল বেসরকারি দলিল। যেমন এই যে ব্যক্তিগত ঋণের চুক্তিপত্র, উইলের কপি, এগুলো কি বেসরকারি দলিল। এখন সরকারি দলিল বেসরকারি দলিলের একটা লিস্ট আছে, এটা লিস্টটা পাবেন পার্ট 3-তে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ওখানে দিয়ে দিয়েছি। এই যে দেখেন, আপনারা এটা পাই দেখতে পাচ্ছেন, একটু ব্যাকে যান বইয়ের, তা পাই গেছেন। এইটা মুখস্থ করতে হবে। গত বছর কিন্তু আমার এই লিস্ট থেকে একটা প্রশ্ন আসছে, একদম আপনার এই লেখাটা, এই যে এটা এখন একটু কমা আসে না, এই যে এই লেখাটা, এটা হুবহু আসছে, হুবহু। এটা আর কোনো বইয়ের মধ্যে ছিল না, বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে ছিল না, এটা আমার বইয়ের ছিল। এটা কিন্তু আইন বিচরণ এমসিকিউ উইনুইং যাদের কাছে আছে, ওনারা কিন্তু দেখলে এই বিষয়টা বুঝে যাবেন। এটা তো নতুন বই, ওইটাই এখানে এনে উঠাই দিছি। এই যে বিষয়টা, বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, এটা আপনাদের কাছে কি মনে হয়? এটা কি দলিল মনে হয় বলেন? এইটা কি দলিল মনে হয় আপনাদের কাছে? সরকারি কোন- দলিল মনে হয়, কিন্তু এটা সরকারি দলিল না। এটা কি দলিল? বেসরকারি দলিল। এটা কিন্তু বেসিক দিয়ে সবকিছু কাজ করলে হবে না, এই লিস্টটা মুখস্থ করবেন। এর বাইরে কোনো বেসরকারি দলিল নাই, আসবে না পরীক্ষায়। আর এর বাইরে কোনো সরকারি দলিল আসবে না পরীক্ষায়, এটা আমি এখন বলে দিচ্ছি। যদি কোনো অপশন থাকে, এই লিস্টের ভিতরেই থাকতে হবে, এর বাইরে দিতে পারবে না। এগুলো কিন্তু মূল বইয়ের মধ্যেও পাবেন না আপনি সবকিছু। অতএব বেসরকারি দলিলের লিস্টটা মুখস্থ করবেন, আর সরকারি দলিল আপনি একবার রিডিং দিলে বুঝে যাবেন। বেসরকারি দলিলের লিস্টটা মুখস্থ করবেন। যেমন বিশ্ববিদ্যালয়ের গ্যাজেট, এটা কিন্তু বেসরকারি দলিল। এখন আপনি সব কমন সেন্স দিয়ে হবে না। আপনার কাছে মনে হইতে পারে বিশ্ববিদ্যালয় তো সরকারি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, হইলেও রাষ্ট্রায়ত্ত, হইলেও এটা হচ্ছে কি বেসরকারি দলিল। এফিডেভিট বেসরকারি দলিল। প্রাইভেট, সরকারি দলিল। এগুলো প্রাইভেট ডকুমেন্ট, কিন্তু আয়কর বিবরণী বেসরকারি দলিল। তারপরে বেসরকারি দলিল। হচ্ছে অভিভাবকের প্রত্যয়নপত্র বেসরকারি দলিল। তারপর দলিল। সাধারণ রোগীর বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র বেসরকারি দলিল, আরজি বেসরকারি দলিল। কিন্তু প্লিডিংস যেটা যেটা হচ্ছে আদালতে উপস্থাপন হয়ে যায়, সেই আরজিটা কিন্তু আবার সরকারি দলিল। আচ্ছা, তারপর মূল বিক্রয় দলিল সরকারি দলিল, বিক্রয় চুক্তি সরকারি দলিল, ইজারা দলিল, সরি, এগুলো বেসরকারি দলিল। মূল বিক্রয় দলিল বেসরকারি দলিল, বিক্রয় চুক্তি বেসরকারি দলিল, বিক্রয় দলিল যেটা সরকারের রেজিস্ট্রি বুকে রেজিস্ট্রিকৃত হয় নাই, বেসরকারি দলিল। আদমশুমারি রিপোর্ট, এটা আপনারা মনে করবেন সরকারি দলিল, কিন্তু এটা বেসরকারি দলিল। তাই বুঝতে পারছেন? জি, ওটা আবার গেজেট হলে আদমশুমারি, সরকারি। হ্যাঁ ওটা গেজেট হয়ে গেলে তখন আবার সরকারি। হ্যাঁ, আদমশুমারি, জি, আদমশুমারি রিপোর্টটা কি বেসরকারি দলিল। সরকারি। আর দরখাস্ত, এটা তো কাবলা দলিল, উইল, অনিবন্ধিত পারিবারিক বাটোয়ারা দলিল, বিক্রয় চুক্তিপত্র, বাণিজ্যিক বোর্ড কর্তৃক সার্টিফিকেট, বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি। কারণ এটা বিভাগীয় অনুসন্ধানে, এই জন্য এটা কি বেসরকারি দলিল। চৌকিদার কর্তৃক প্রস্তুতকৃত জন্ম মৃত্যু রেজিস্টার বেসরকারি দলিল। থানার দিনপঞ্জি, এই যে যা যা দিচ্ছি এগুলো সব বেসরকারি দলিল, এটা মুখস্থ করবেন। আর এগুলা সব সরকারি দলিল, ডিক্রি, রায়, ঠিক আছে, খতিয়ান, এগুলো। তাহলে সরকারি দলিল মুখস্থ করার দরকার নাই, একটা রিডিং দিয়ে রাখবেন। আপনার মুখস্থ করবেন কোনগুলা বেসরকারি দলিল, যাতে পরীক্ষায় কনফিউশন না থাকে। কারণ এইটাই পরীক্ষায় আসছিল, এই যে লাল করে দিয়েছে এইটা গত পরীক্ষা আসছে। এখান থেকে একটা প্রশ্ন আপনি পেয়ে যাবেন নিঃসন্দেহে, এবং নিরবিচ্ছিন্ন ভাবে আসবে। ঠিক আছে? জন্ম মৃত্যুর টিকার সনদ, এটা সরকারি দলিল। সার্ভে সেটেলমেন্ট রিপোর্ট সরকারি দলিল। ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত সরকারি দলিল। বিচারিক সংক্রান্ত এগুলো সব। গ্রেফতারি পরোয়ানা সরকারি দলিল, এগুলো রিডিং দিবেন আর কি, আমি আর পড়লাম না। চার্জশিট সরকারি দলিল। সুলেনামা সরকারি দলিল। আপুসনামার দরখাস্ত সরকারি দলিল। এই যে জিনিসগুলো আছে যেগুলো দিছি, এগুলো সব আপনি কি করবেন? হাসপাতালের বহিস্থ রোগীর টিকিট সরকারি দলিল, এগুলো পড়বেন। আচ্ছা, তাইলে আমাদের সরকারি দলিল বেসরকারি দলিল হয়ে গেছে, তাই তো? তাইলে এগুলা কি আমি পড়লে চলবে না, আপনাকে একটু মুখস্থ করতে হবে? নিজের আমাদের মুখস্থ করতে হবে। তার মানে শুধু এতটুকু পড়লেই ক্লিয়ার হচ্ছে না, আপনাকে কি করতে হবে? ব্যাকে গিয়ে করতে হবে ওই জিনিসটা।
আচ্ছা, এখন আমরা অনুমান এর আগেও করছি, এখন আর অনুমান নিয়ে এত কিছু বলবো না। আমি হচ্ছে আপনার খুব দ্রুত এটা প্রথম ক্লাসে অনুমান করে ফেলছি। অনুমান মানে তো বললামই, যেটা প্রমাণিত বলে আদালত প্রাথমিকভাবে ধরে নেয়, সেটাই হচ্ছে প্রিজাম্পশন বা অনুমান। এটা খণ্ডন অখণ্ডন কোন জায়গায় করা যায়? এ প্রিজিউম খণ্ডনযোগ্য, শ্যাল প্রিজিউম খণ্ডনযোগ্য। কনক্লুসিভ প্রুফ অখণ্ডনীয়, এটা খণ্ডন করা যায় না, এটা আমরা আগে জানি। তো এই যে চার্টটা, এই চার্টটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন। চার্টের সবকিছু না, আমরা ওই যে সাজেশনে যেটা দিয়েছি ওই চার্টটা মুখস্থ করবেন। এটা এমনি দিয়েছি কারণ এখান থেকে অনুমান আরেকবার শুরু করছি বা দেখতেছি। দেখেন, এখানে আমরা 79 ধারা আগেই পড়ছি যে আপনার সত্যায়িত কপির অনুমান, প্রিজাম্পশন অ্যাজ টু সার্টিফাইড কপি, ঠিক আছে? আপনার ওই যে জাবেদা নকল, যেটা সইমুহরি নকল, হ্যাঁ, এটা সম্পর্কে আদালত শ্যাল প্রিজুম করবে। কারণ কি? ওটার মধ্যে সাইন থাকে, ওই এই জন্য এটা শ্যাল প্রিজুম করবে, এটা অবশ্যই সঠিক ধরে নিবে, ঠিক আছে? আর জি 85 পাওয়ার অফ অ্যাটর্নি, এটা অবশ্যই সঠিক ধরে নিবে। কেন? এই যে পাওয়ার অফ অ্যাটর্নির যে দলিলটা, এখানে কি সাইন থাকে না? যে পাওয়ার অফ অ্যাটর্নি যারা দেয় ওরা কি সাইন করে দেয় না? তাহলে যেহেতু জি সাইন থাকে, তাহলে এটা কি মে প্রিজিউম না শ্যাল প্রিজিউম হবে? কেন? সাইন থাকলে হবে শ্যাল প্রিজিউম হবে, কারণ প্রিজম মে হবে। প্রিজিউমের আপনার ইয়া কম, দায়বদ্ধতা কম। শ্যাল প্রিজিউমের কি দায়িত্ব বেশি, শক্ত শক্ত। আচ্ছা, আর ডিজিটাল ফরম্যাটে আমোক্তারনামা যেটা পাওয়ার অফ অ্যাটর্নি, এটা 85 ক, ঠিক আছে? ডিজিটাল ফরম্যাটে ওই জিনিসটারই ডিজিটাল ভার্সন। আচ্ছা, তারপরে যারা আরেকটু অ্যাডভান্স পড়বেন আপনার 85 ঘটা পড়ে ফেলবেন। ডিজিটাল রেকর্ড ও স্বাক্ষর সম্পর্কে অনুমান, এটা বলছে 85 ঘতে শ্যাল প্রিজুম করবে। যারা আরেকটু অ্যাডভান্স 85 ক পড়বেন, ডিজিটাল যোগাযোগ সম্পর্কে অনুমান। তারপর আমরা মে প্রিজিউমের মধ্যে কি পড়ছিলাম? ওই যে প্রথম ক্লাসে দেখবেন, মে প্রিজিউম 3টা ধারা গুরুত্ব দিয়ে পড়তে বলছি। 89 এর এ এ, ওইখানে 90 রে, 90 এর আরেকটা কি 89 রে, 89 এর অষ্টআশি আছে। 89 এর শারীরিক বা ফরেনসিক প্রমাণ। এটা হয়ে গেছে কেন? এটা একটু ঠিক করে দেন, ঠিক করে নিন। আচ্ছা, 90 হচ্ছে কি 30 বছরের পুরাতন দলিল। জি কত বছরের? 30 30 বছরের। বছরে 30 পুরো 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কি করবে? অনুমান যে করবে। এটা অনুমান 90 এর হবে, হ্যাঁ, টাইপিং মিস্টেক আছে। তাহলে এটা কি করবে আদালত? সঠিক বলে ধরে নেবে। সঠিক বলে ধরে নিবে। মানে সঠিক বলে প্রাথমিকভাবে ধরে নিবে আর কি, মে প্রিজিউম করবে। আর 90 এর এতে হচ্ছে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড, এটাও আদালত কি সঠিক বলে ধরে নিবে, ধরে মে প্রিজিউম করবে। আর 89 এর এতে বলছে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান, এটাও আদালত কি মে প্রিজিউম করবে। আর 90 তো 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড, ওই যে সিসিটিভি ফুটেজ বা ইয়েতে যে 5 বছর আগের ডাটাটা যেটা আছে সেটাকে আদালত কি করবে? মে প্রিজিউম করবে। এই তো, তাহলে আমাদের অনুমান আগে পড়া আছে, অতএব অনুমান নিয়ে আর আমরা এখন বেশি কিছু পড়বো না। তারপর আমরা চলে যাব আপনার 91 আর 92 ধারাতে, ঠিক আছে? তারপরে আমরা শেষ করব সামনের ক্লাসে। আমরা পড়বো হচ্ছে প্রমাণের দায়ভার। তো এখান থেকে আপনি যেটা পড়বেন, 91 ধারা পড়বেন, 92 পড়বেন, তাইলেই চলবে। আর বাকিগুলো লাগবে না, 91 আর 92 ধারাটা বেরানো। পড়বেন। তারপরে তো 91 বলছে লিখিত দলিলের মাধ্যমে বিষয়বস্তু প্রমাণ। যেখানে দলিল আছে সেখানে কি মৌখিক সাক্ষ্য চলবে না, ঠিক আছে? যেখানে দলিল আছে সেখানে মৌখিক সাক্ষ্যটা চলবে না। আচ্ছা, তো লিখিত দলিলের মাধ্যমে বিষয়বস্তু প্রমাণ, এটা কত ধারায় বলছে? 91 ধারায়। আপনার যেখানে চুক্তি, ঠিক আছে, সম্পত্তির বিলি ব্যবস্থা মানে হস্তান্তর, মঞ্জুরি থাকবে, সেইখানে আপনার মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। দলিল সাক্ষ্যই হবে প্রধান সাক্ষ্য। মানেটা কি? মানেটা দেখেন, মনে করেন যে আপনি একটা দলিলের মাধ্যমে, ঠিক আছে, একটা চুক্তি করলেন। কি চুক্তি করলেন? বাড়ি বিক্রির চুক্তি। তাহলে চুক্তি বিষয়টা বুঝছেন, এই যে চুক্তি। জি আর হস্তান্তর মানে কি? সম্পত্তি অনেকভাবে হস্তান্তর করা যায় না? আপনি জি একটা সম্পত্তি দান করতে পারেন, একটা সম্পত্তি বিক্রি করতে পারেন,
একটা সম্পত্তি উইল করতে পারেন, বিভিন্ন কিছু হইতে পারে। এটাই হচ্ছে সম্পত্তি হস্তান্তর, মাধ্যম বিভিন্ন হইতে পারে, তাই না? জি ঠিক আছে, এই যে সম্পত্তি হস্তান্তর বা সম্পত্তির বিলি ব্যবস্থা, এটাই তো বিলি ব্যবস্থা, তাই না? দানের জি মাধ্যমে, বিক্রির মাধ্যমে, উইলের মাধ্যমে। ঠিক আছে, এটাই হচ্ছে কি সম্পত্তির বিলি ব্যবস্থা, মানে হস্তান্তর। আরেকটা হচ্ছে মঞ্জুরি, কোনো কিছু আপনার মঞ্জুর করে নেওয়া। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা বিষয়ে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। এখন আপনি 10 বিঘা বাড়ি বিক্রি করবেন, চুক্তি করছেন, এখন কি মুখে বললে চলবে? বলেন। জি না আর একটা সম্পত্তি আপনি বিক্রি করে ফেলছেন বা একটা সম্পত্তি দান করে ফেলছেন, এখন মুখে যদি বলেন এটা আমি করি নাই, তাহলে কি হবে? জি না তাহলে কি লিখিত দলিল থাকলে সেটি চুক্তির প্রমাণ, মৌখিক কথা কিনা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না। মূল কথা বুঝছেন? জি যে ক আর খ এর মধ্যে একটা কি চুক্তি হয়েছে? জমি বিক্রির চুক্তি হয়েছে, যা লিখিত দলিলের মাধ্যমে রেজিস্ট্রি হয়েছে। জি আদালত এই শর্ত, এই চুক্তির শর্ত প্রমাণ করতে হলে লিখিত রেজিস্ট্রিকৃত দলিলটি কি করতে হবে? পেশ করতে তাকে হবে। কোনো মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। জি মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, মানে না মৌখিক সাক্ষ্য কোনোভাবেই। তাহলে 91 ধারা বুঝছেন। 92 ধারা দেখেন, আরো সুন্দর বিষয়, কত সুন্দর ভাবে বলছে 92 ধারাতে। 92 ধারাতে বলছে এই যে 91 এর যে বিষয়গুলা, 91 ধারাতে যে চুক্তি, মঞ্জুরি, সম্পত্তির বিলি ব্যবস্থা মানে হস্তান্তর, এই তিনটা বিষয় যদি দালিলিক ভাবে প্রমাণিত হয়, তাহলে এই বিষয়গুলোর সংযোজন, বিযোজন, প্লাস, মাইনাস, এখানেও মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। মানে লিখিত দলিলের শর্ত পরিবর্তনের ক্ষেত্রে কোন ধরনের সংযোজন বা বিযোজন করা যাবে না। মনে করেন ওই যে জি তিনটা বিষয় 91 ধারার চুক্তি, আপনি চুক্তি করছেন 10 বিঘা জায়গা বিক্রি করবেন, ঠিক জি আছে? আমার সাথে চুক্তি করছেন। এখন আমি 2 মাস পরে কিনতে আসছি, টাকা দিব, আপনি বলতেছেন আমি তো ভাই 8 বিঘা বিক্রি করবো বলছি। তাইলে এটা কি হলো, সংযোজন না বিযোজন? বিয়োজন। বিযোজন। তাহলে এই বিযোজনটাও করা যাবে না। আবার আমি চুক্তি করছি ক্রেতা হিসাবে, আমি বলতেছি ভাই আপনি তো বলছেন উঠান সহ 12 বিঘা দিবেন, দলিলে লেখা কয় বিঘা? 10 বিঘা। 10 বিঘা। আমি বলতেছি ভাই আপনি তো বলছিলেন আমারে 12 বিঘা। তাইলে কি দেখেন, এটা কি হইলো? বিয়- সংযোজন হচ্ছে এটা। সংযোজন, সংযোজন। তাহলে 92 ধারাতে বলছে চুক্তির, লিখিত চুক্তির বিষয়ে কোনো ধরনের কি চলবে না, হুম সংযোজনও চলবে না, বিযোজনও চলবে না। এটাই বলছে 92 ধারা। তাহলে 91 আর 92টা বুঝছেন কিনা? জি। মানে 91 ধারাই আরেকটু কি করছে, হুম মডিফিকেশন করছে, শক্তিশালী করছে। তাহলে এটার স্যার ব্যতিক্রম আছে। মঞ্জুরিটা আরেকবার বলবেন স্যার, মঞ্জুরি স্যার, গ্রান্ট, ওটা একটু বুঝতে গ্রান্ট পারছি হচ্ছে কোনো কিছু আপনি সাইন সিগনেচার দিয়ে মঞ্জুর করলেন, মঞ্জুর করে আর এই বিষয়ে আবার অস্বীকার বা ওই বিষয়ে কি করা যাবে এটা। আর 92 ধারার যে বিষয়টা, এখানে আমি আরেকটা উদাহরণ দিছি যে চুক্তিতে 10% সুদের হার দেওয়া আছে। কয় পার্সেন্ট? একটু উদাহরণ। 10% সুদের হার দেওয়া আছে, ঠিক আছে? এখন আপনি সেটা কমায়া 8% বা সেটা বাড়ায় 12%, এটা করা যাবে না। বুঝছেন কিনা? তাহলে সংযোজন বিযোজনের বিষয়টা বুঝতে পারছেন। আর জি জি ব্যতিক্রম হইলো কি, ব্যতিক্রম হইলো যদি এখানে প্রতারণা থাকে, ভয়ভীতি থাকে, এবং দলিল সম্পাদনে কোনো ত্রুটি থাকে, পক্ষগণের কোনো অযোগ্যতা থাকে। মনে করেন যে পক্ষগণের অযোগ্যতা কি, যে একটা চুক্তি করার বয়স হয় না, 8 বছরের বাচ্চা একটা চুক্তি করছে, বিক্রির চুক্তি, এগুলা তো অযোগ্যতা না পক্ষগণের? ইনকম্পিটেন্সি, সে কম্পিটেন্ট না কোনো একটা চুক্তি করার, তাই না? কারণ সে তো নাবালক। এরকম কোন ইস্যু থাকে, যদি আইনগত ভুল যদি কোনো কিছু থাকে যেটার কারণে দলিলটা অকার্যকর হয়ে যায়, সেই ক্ষেত্রে কেবলমাত্র মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। আদারওয়াইজ দেয়ার ইজ নো স্কোপ টু গিভ ওরাল এভিডেন্স ইন দ্যাট ইস্যু ইন কেস অফ সেকশন 91 এন্ড সেকশন 92। ওকে, জি সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে there is no option to give oral evidence in case of documentary evidence such as আপনার any type of contact, ঠিক আছে? কোন ধরনের কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি, সম্পত্তির বিলি ব্যবস্থা বা হস্তান্তর বা সম্পত্তির আপনার এক একজনের কাছ থেকে আরেকজনের কাছে যে বিলি ব্যবস্থাটা হয় এই ক্ষেত্রে, এবং কোনো ধরনের গ্রান্ট, এই সমস্ত ইস্যুতে
আপনার কোনো ধরনের মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। অনলি দেয়ার ইজ ওয়ান এক্সেপশন, দ্যাট ইজ ফ্রড, কোনো ধরনের প্রতারণা, কোনো ধরনের ফোর্স এবং কোনো ধরনের মিস্টেক ইন এক্সিকিউশন অ্যান্ড ইনকম্পিটেন্সি অফ পার্টিসের মধ্যে যদি কোনো ধরনের অযোগ্যতা থাকে অ্যান্ড লফুল কোনো ধরনের রং যদি থাকে আইনগত, এবং যেটার কারণে দলিলটা ভয়েড হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, কেবলমাত্র ইন দ্যাট কেস ইউ ক্যান গিভ ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য আপনি দিতে পারবেন। এটা হচ্ছে ব্যতিক্রম। ক্লিয়ার? মেসেজ জি ক্লিয়ার? জি ওকে। এবং যদি এই যে প্রমাণিত হয় যে পাওনাদার প্রতারণা করে সুদের হার 10% থেকে 12% লিখছে, তাইলে সেই ক্ষেত্রে আপনি মৌখিক সাক্ষ্যটা দিতে পারবেন যেখানে প্রতারণা ছিল। ওকে, বুঝছেন কিনা? জি বুঝতে 91, পারছি 92 আর বাকিগুলো পড়তে হবে না, মাথা নষ্ট করার দরকার নেই। আর 93টা আমি এমনি একটু বলে রাখি, যারা একটু অ্যাডভান্স লার্নার, এখানে দেই নাই ইচ্ছা করি, এত দরকার পড়ে না, তারপর আমি বলে রাখি যে দলিলের মধ্যে যদি কোনো কিছু আপনার অস্পষ্ট থাকে, দ্ব্যর্থবোধক থাকে, সেই অস্পষ্টতা দূর করার জন্য আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। এটা লিখিত পরীক্ষায় অনেক সময় প্রবলেম আসে এই 93 থেকে। দলিলের মধ্যে অস্পষ্টতা থাকতে পারে কেমন? যেমন একটা গরু আপনি লেখছেন হয় 10,000 না হয় 20,000 টাকা দিয়ে আমি কিনবো। কত টাকা দিয়ে? হয় 10,000 না হয় 20,000। তাহলে দলিলে কি ফিক্সড হয়েছে? অস্পষ্টতা থেকে আছে। এখন আপনি মুখে বলতে পারবেন না যে আমরা 15,000 টাকা ফিক্সড করে আসছি। এই দলিলের অস্পষ্টতা দূর করতেও আপনি কি করতে পারবেন না? মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। এটাই বলছে 93 ধারা। এতটুকু যদি আপনি পারেন, আর বাকি 94, 95 আপাতত দরকার নেই না, এমসিকিউর জন্য। কথা বলি স্যার। হুম। যেমন একটা চুক্তিতে মানে ওটা লিখলো যে কথা ছিল যে 10%, কিন্তু হ্যাঁ। উনি লিখলো 12%। দেখার পরে হ্যাঁ। একটা চুক্তিতে ওনার কথা হ্যাঁ। ছিল 10%, কিন্তু উনি লিখছে 12%। হুম। এখন আপনি 12% সাইন করছেন না, আপনি সাইন করছেন না। বলছি 12%-এর উপরেই বিবাদী স্বাক্ষর করলো, মানে দ্বিতীয় পক্ষ হুম। স্বাক্ষর করার পরে কিছুক্ষণ পরে বললো যে আমি তো 12%-এর কথা ইয়া করি নাই, এটা আমার ভুল কর্ম হয়ে গেছে, আমি তো না, 10% ভুলক্রমে এটা বললে হবে না। হবে সাইন না। সাইন হয়ে গেছে তো, কিন্তু সিগনেচার কিন্তু করে এখানে ফেলছেন। এখানে কিন্তু বলছে তবে সেই প্রতারণার প্রমাণ করতে মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। প্রতারণা প্রমাণ করতে দেওয়া যাবে কিভাবে? ধরেন যে 12% লেখছেন, এখন এটা কোনোভাবে ম্যানিপুলেশন করছে সে, জি কাইটা জি জি সিরা বা অন্যভাবে, যেটা আপনি বুঝতেছেন না। ঠিক জি আছে, জি সেই ক্ষেত্রে জি আপনি দিতে পারবেন। জি জি আর টোটালটা যদি আপনার লেখা হয়, আপনি বুঝেন নাই, শুনেন নাই, এগুলো বললে তো চলবে না। না বুঝছেন না কিনা? সেটা এখন আপনি যে, উনি যে 10%-এর জায়গায় 12% লিখছে আর আপনি যে সাইন করছেন, এটা যে প্রতারণা, প্রতারণা না, বা এটা জি আমি কেমনে বুঝবো? একটা জিনিস সাইন ক্লিয়ার, যেটা অস্পষ্ট না, তো ওইটা আমি কেমনে বুঝবো? হ্যাঁ, প্রতারণা বিভিন্ন ভাবে হইতে পারে, ধরেন দলিলটা জাল হইতে পারে বা অন্য ইস্যুতে হইতে পারে। সেটা যদি প্রমাণ করা যায়, তাইলে আপনার মুখে সাক্ষ্য দিতে পারবেন না। আদারওয়াইজ আপনি এটা মুখে সারাদিন বললেও হবে না আমি বুঝি নাই, সাইন করে ফেলছেন, আপনি বুঝেন নাই। আপনি একটা চেকের মধ্যে 10 লাখ টাকার সাইন হয়ে গেছে, এখন আপনি বুঝেন নাই বললে চলবে? বুঝতে পারছেন ভাই? জি বুঝতে পারছি। টাকা আমি নিয়ে গেছি, আপনি 10 লাখ দিয়েছেন, এখন কিছুক্ষণ পরে আইসা যদি এটা চেঞ্জ করে আনলাম, তখন তো এটা চলবে না। এটা খুব ডিফিকাল্ট ইস্যু, এগুলো প্রমাণ করা। যদি প্রমাণ করা যায় সেটা হবে, কিন্তু এগুলো প্রমাণ করা খুব কষ্টসাধ্য বিষয়। আচ্ছা, তো এখন আমরা 92, 93 পর্যন্ত পড়ে ফেলাম। 93টা জাস্ট আমি একটু এক্সট্রা বলে রাখছি যে অস্পষ্টতা দূর করার জন্য মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। কি দূর করার জন্য? অস্পষ্টটা। অস্পষ্টতা। অস্পষ্টতা মানে কি? মানে দলিলে স্পষ্ট না, আপনি সেটাকে মুখে মুখে স্পষ্ট করতে, মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। এটা হচ্ছে 93 ধারা। তাহলে 91, 92, 93 তিনটাতেই কি মৌখিক সাক্ষ্য নট গ্রান্টেড। তারপরে এগুলাতে আছে, এগুলো আমরা এখন পড়লে মাথা নষ্ট হবে আপনার। ঠিক আছে, এই এগুলা পরে দেখবো আমরা ইনশাল্লাহ। 93টা আগে একটু আমরা একটু, 93 হচ্ছে দলিলের অস্পষ্টতা দূর করতে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। দ্ব্যর্থবোধক, বইয়ের মধ্যে পাবেন দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা সংশোধন করতে মৌখিক সাক্ষ্য বর্জন। দ্ব্যর্থবোধক মানে কি? অস্পষ্টতা। আচ্ছা যেমন একটা গরু 10,000 বা 20,000 টাকায় হুম, ক্রয় বিক্রয় হবে,
তাহলে এখানে তো দলিলে বলে নাই সরাসরি কত টাকা, 10 না 20। এইটা হুম। আপনি মুখে এস্টাবলিশ করতে পারবেন না, যেটা আমরা 18,000 টাকায় ঠিক করছিলাম। মানে এরকম একটা ইস্যু, জাস্ট উদাহরণ হিসেবে বললাম যে দলিলের অস্পষ্টতা দূর করতে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, 93 ধারা। এখন আমরা প্রমাণের দায়ভারে চলে যাব। যাদের কাছে আইন বিচারের এমসিকিউ উইন উইন বই আছে, ওখানে দেখবেন স্পষ্ট করে সুন্দর করে দেওয়া আছে যে একটা দলিলের একটা প্রমাণের দায়ভারের বেসিকটা বলে দিই। একটা প্রমাণের দায়ভার আপনার হচ্ছে আহ, দুইটা প্রমাণের দায়ভার থাকে। একটা হচ্ছে দেওয়ানি মামলায়, আর একটা কি ফৌজদারি মামলায়। ফৌজদারি মামলায় শতভাগ প্রমাণ করতে হবে, দেওয়ানি মামলায় যতটুকু প্রমাণ করা যায় ততটুকুই পাবে। ফৌজদারি মামলায় 80% প্রমাণ হইলেও হবে না, 100% উইদাউট রিজনেবল ডাউট, কোনো ধরনের সন্দেহের ঊর্ধ্বে গিয়ে সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে হবে, নাইলে কাউকে শাস্তি দেওয়া যাবে না। তাইলে দেওয়ানি ফৌজদারি মামলায় প্রমাণের দায়ভার একটু হইলেও ভিন্নতা আছে। ভিন্নতা কোনটা? এই যে এই জায়গাটাতে ভিন্নতা। ঠিক আছে। আর বাকি যে বিষয়গুলা এগুলো আমরা সামনের ক্লাসে 101 থেকে আপনার দেখবো। তো নর্মাল বেসিকটা আমি বলে রাখি 1 মিনিটে, আপনি যদি চান বাসায় একটু দেখে রাখবেন তাহলে আমাদের পড়াটা সুবিধা হবে। লাস্টের দিকে আরো একটা বিষয় বলবো আপনাকে, যদি থাকেন আর সর্বোচ্চ 5 মিনিট সময় নিব। নামাজ কয়টায় শুরু হবে? আপনারা যাবেন? এখানে 8টায় শুরু হয়। আচ্ছা, তাহলে তো আমাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আহ 1 মিনিটে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রমাণের দায়ভার, এটা একটু বাসায় করে রাখবেন, আমরা বুধবারে ক্লাস করব। আচ্ছা, বুধবারটাও আমার একটু সমস্যা, তারপর থেকে আর সমস্যা নাই। বুধবারও আমার একটু 7টায় ক্লাস করতে হয়, যে এই রমজানের মধ্যে একটু ঝামেলা পড়ে গেছে, ওখানে আমার 10টার সময় একটা কাজ আছে। হ্যাঁ, এরপর থেকে আমার সব সেটেল ডাউন হয়, আমরা টাইমলি করব। এই বুধবারটাও আমরা 7টায় করব, ঠিক আছে? জি। আর রমজানের পরে তো আর টাইমের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো প্রমাণের দায়ভার যেটা, আর যারা না করতে পারবেন রেকর্ড দেখে নেবেন। প্রমাণের দায়ভার যেটা, বার্ডেন অফ প্রুফ, আমরা দেওয়ানি ফৌজদারি মামলায় দুই ভাবে আমরা বলছি। আর 101-এ বলছি কি, যে যেটা দাবি করে সে সেটা প্রমাণ করবে। আপনি যদি কোনো কিছু দাবি করেন আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি বলেন যে রহিম চোর, রহিম যে চোর না, এটা রহিমকে প্রমাণ করার দরকার নাই, আপনাকে প্রমাণ করতে হবে যে রহিম চোর। আমরা ডিটেলসে জানবো। 103-এ হচ্ছে বিশেষ কোনো বিষয় যদি আপনার, এটা হচ্ছে অন্যত্র থাকার অজুহাত, যেটা আমরা পড়ে আসছি 11 ধারাতে, ঠিক আছে? আসামির প্রমাণের দায়ভার, দেখেন প্রমাণের দায়ভার কিভাবে পরিবর্তিত হয়। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রমাণের দায়ভার পরিবর্তিত হয় কিনা। হ্যাঁ, হইতে পারে। 103 ধারাতে পরিবর্তিত হয়, 105 ধারাতে পরিবর্তিত হয়। এখন আপনাকে একটা খুনের মামলায় জড়ানো হয়েছে, যখন জড়ানো হয়েছে তখন আপনি ঘটনাস্থলে ছিলেন না। তখন তো আপনি বলবেন যে আমি তো ঘটনাস্থলে ছিলাম না, আমি আমেরিকা ছিলাম, আমি কিভাবে মারলাম? তাইলে কি আসামির প্রমাণ করার করতে হবে না যে সে আমেরিকা ছিল? তাইলে জি, জি। সবসময় বাদী যেটা দাবি করে, বাদী বলতেছে যে রহিম খুন করছে, রহিম বলতেছে আমি বিদেশ ছিলাম। তো এই যে দেখেন, এখানে কিন্তু সে যে বিদেশ ছিল এটা বাদী প্রমাণ করবে না, মানে অভিযোগকারী প্রমাণ করবে না, সেটা আসামিকে প্রমাণ করতে হবে। তাইলে নর্মালি আমরা জানি কি, অভিযোগকারীরই সবকিছু প্রমাণ করতে হবে, কিন্তু এইখানে কি চেঞ্জ আসছে যে আসামির প্রমাণের দায়ভার, যেহেতু আসামি নিজেকে বাঁচাইতে চাচ্ছে। এই যে দেখেন দণ্ডবিধির ব্যতিক্রম, যে আমারে কেউ মারতে আসছে, আমি আত্মরক্ষার্থে তারে মারছি। তাইলে অভিযোগকারী আপনি খুনি মামলা করছে যে আপনি খুন করছেন, আর আপনি বলতেছেন যে আমার তো সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ছে, ও আমার যেভাবে পিস্তল নিয়ে আসছিল ওরে না মারলে আমাকে মেরে ফেলতো। তাহলে এটা কি আপনাকে প্রমাণ করতে হবে না আসামিকে? এইটাও দেখেন জি। ব্যতিক্রম 105। তাহলে লিখিত পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে প্রমাণের দায়ভার কি পরিবর্তিত হতে পারে কিনা, যদি হতে পারে তাহলে সংশ্লিষ্ট ধারা দিয়ে ব্যাখ্যা করো। 3 মার্কের প্রশ্ন আসলে আপনি লিখবেন যে প্রমাণের দায়ভার দেওয়ানি ফৌজদারি মামলায় একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে কি, ওই যে উইদাউট রিজনেবল ডাউট, সন্দেহের ঊর্ধ্বে থেকে প্রমাণ করতে হবে, আর দেওয়ানিতে যতটুকু প্রমাণ করতে পারে ততটুকুই পাবে। একটু দ্রুত বলছি যেহেতু সময় নেই, আর এগুলো আমরা ডিটেলসে জানবো, আমি জাস্ট বেসিকটা বলে দিচ্ছি। তারপরে দেখেন বিশেষ কোনো ঘটনা বিশেষ কারো নজরে থাকলে সেটা তাকে প্রমাণ করতে হবে। ট্রেনের টিকিট কারো ব্যাগে আছে, সে ছাড়া আর কেউ জানে না। হাজবেন্ড টু ওয়াইফ বাসায় ঘুমায় আছে, এখন ওয়াইফ মারা গেছে, হাজবেন্ড আর ওয়াইফ ছাড়া আর এই ঘরে কেউ নাই, এটা হাজবেন্ডকে প্রমাণ করতে হবে। 106, 107 আর 108 সামনের ক্লাসে পড়াবো। শুধু এতটুকুই বলে রাখি, 107-এর সাথে 7 যায় না, 107-এর সাথে 30 বছর, আর 108-এর সাথে 7 বছর। এই টেকনিকটা আপাতত আপনি প্র্যাকটিস করেন, ভিতরের কথা পরে বলতেছি। 107-এর সাথে কত বছর? 30 বছর। 30 বছর। 30 বছর। 108-এর সাথে কত বছর? 7 বছর। 7 বছর। 8 বছর। এটা মাথায় রাখেন, ভিতরে কি আছে আমি সামনের ক্লাসে সুন্দর করে বুঝাই দিব। আপনার 107-এর সাথে 7 যাবে না, 7 যাবে পরেরটার সাথে। কতর সাথে? পরেরটা 108-এর সাথে।
হুম, আর 107-এর সাথে 7 যাবে না, ঠিক আছে? আচ্ছা, হুম, আর এখানে 30 বছর আর 7 বছরের বিষয়টা আমি সামনে ক্লাসে বুঝাই দিব, এখন সময় নাই বলতেছি না, এতটুকু খালি মাথায় রাখেন। আর সব সময় মনে রাখবেন, বেশি বছর জীবিত, বেশি বছর কি হুম, জীবিত। আপনারা সবাই বেঁচে থাকতে চান না বেশি বছর, তাহলে বেশি বছর জীবিত, কম বছর কি নিখোঁজ বা মৃত। তাইলে 30 বছর ধরে কেউ জীবিত, কেউ বলতেছে কি মৃত, উল্টাটা, সেটা তাকে প্রমাণ করতে হবে। 7 বছর ধরে কি জীবিত না নিখোঁজ, মৃত? মৃত বা মৃত। নিখোঁজ। কেউ বলতেছে কি জীবিত, সেটা তাকে প্রমাণ করতে হবে। একটু পরে আমরা ডিটেলসে পড়বো সামনের ক্লাসে, হালকা একটু বলে দিচ্ছি, তারপর পড়াটা অ্যাডভান্সে, কারণ সামনের ক্লাসে আমি শেষ করব এই এভিডেন্স অ্যাক্ট, তারপরে এই সপ্তাহের মধ্যে শেষ করে আমরা সামনের শুক্রবার থেকে আমরা অন্য সাবজেক্টে যাব। জি, আর 108 শেষ। 110-এ কি মালিকানা প্রমাণ, মালিকানা মানে কি যে যেটার মালিক সে সেটা প্রমাণ করবে। আপনি যদি বলেন যে এই জমির মালিক আপনি, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। 112 কি সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। ওই যে বিবাহ চলাকালীন সময়ে কোনো সন্তান জন্ম হইলে এটা আপনাদেরই সন্তান, এটার কোনো সন্দেহ নাই। আর কি ডিভোর্সের 280 দিনের মধ্যে যদি মহিলার বিবাহ না হয় আর ওই মহিলার যদি সন্তান জন্মগ্রহণ করে, সেটা তাদেরই সন্তান, এটা ডিটেলস দেওয়া আছে, পড়বেন। আর 114, এটাও আমরা সামনের ক্লাসে ধরে দেবো, নির্দিষ্ট ঘটনার অস্তিত্বের অনুমান। এখানে সম্ভবত 9টা না কয়টা অনুমান আছে আমরা দেখব। 9টা না কয়টা ক্ষেত্র আছে। 114 ধারা, হ্যাঁ, নির্দিষ্ট ঘটনার অস্তিত্বের অনুমান। যেমন এটার ক্ষেত্রে বলতে গেলে আবার এটা লাগবে 30, এটা মনে করেন নাই কেন? 30, 133 আর 114 বলছিলাম না, এটা মনে করাই দিতে, আপনি তো মনে করাই দেন না, এখন তো সময়ও নাই। জি, এটার কিন্তু বুঝতে হবে, নাইলে লিখিত এমসিকিউ সব জায়গায় দরকার হবে না। এখানে একটু প্যাচ কুচ আছে, ঠিক আছে? সহ জি, আসামির যে বিষয়টা, এটা 30 ধারাতে বলছে একজন আসামি আরেকজন আসামির বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে, এটা 30 ধারাতে বলছে। আর 133-এ বলছে একজন আসামি, মনে করেন এ ও আসামি, এ ও আসামি, এ এর বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে। কে বলছে এক পাপী আরেক পাপীর বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে? কে বলছে? 30 ধারা, এক আসামি আরেক আসামির বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে। এখন এই লাল মিয়া এই যে এর বিরুদ্ধে সাক্ষ্য দিল, এটার উপর ভিত্তি করে দণ্ড দিলে সেই দণ্ডটা কি হবে না? অবৈধ হবে না, সেটা বলছে 133 ধারায়, ঠিক আছে? এই এটা কি বুঝছেন? রাজসাক্ষী? হ্যাঁ, রাজসাক্ষী, জি। ডিটেলসে আমরা জানবো, আরো বেসিকটা বুঝেন। আবার বলছে খালি এই কইছে আর এরে তুমি দণ্ড দিয়ে দিলা না, ভাই সেটা কইরো না। 114 ধারা দিয়ে সাপোর্টিভ বা পারিপার্শ্বিক সাক্ষ্য দেখা নিও। তাহলে 114 ধারা দিয়ে কি বলছে? 114-2-এ আছে এটা, 114-বিতে সাপোর্টিভ ডকুমেন্ট দেখতে বলছে। যেমন কি, যেমন মনে করেন যে এই যে লাল মিয়া বলছে যে সবুজ মিয়া, ঠিক আছে, লাল মিয়া আর সবুজ মিয়া দুইজনে মিলা কি আপনার ধরেন যে আপনার, এটা বলে শেষ করে দিচ্ছি, কালো মিয়ারে মাইরা ফেলছে, লাল মিয়ার সবুজ মিয়ারে নিয়া কি করছে, স্বীকারোক্তি দিছে। এটা 30 দ্বারাই দিতে পারে, 30 দ্বারাই কি দিতে পারে, এক আসামি আরেক আসামিকে নিয়ে গ্রহণযোগ্য। ওই যে প্রাসঙ্গিক ওখানে আমরা বলছিলাম। এখন হুম, 133 ধারাতে বলছে এই ব্যক্তি এই ব্যক্তির নিয়ে যদি আপনার কোনো স্বীকারোক্তি দেয়, সেই স্বীকারোক্তির উপর ভিত্তি করে যদি দণ্ড দেওয়া যায়, দিতে পারবে, কোনো সমস্যা নেই। এটা বলছে কত দ্বারা? 133 দ্বারা। তাহলে 30-এর সাথে 133 মিলে গেল। আবার সাক্ষীর যোগ্যতার মধ্যে 133 দ্বারা উঠছে। কারণ কি, একজন আসামি আরেকজন আসামির বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য। তাইলে কি এরা সাক্ষী যোগ্য সাক্ষী না? এটা এই এক আসামি আরেক আসামির বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, তাইলে লাল মিয়া কি সবুজ মিয়ার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য যোগ্য না অযোগ্য? যোগ্য। 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 সাক্ষীর যোগ্যতা আসলে 118, 119, 120, এই যার সাথে 133 দ্বারাও লিখতে হবে। এমসিকিউ পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি যোগ্য সাক্ষীর দ্বারা। 133 দ্বারার মূল বিষয় অ্যাকমপ্লাইজ উল্লেখ না করে দিয়ে দিবে, বাপের দিয়ে, তখন আপনাকে ছেলেরে চিনতে হবে। আচ্ছা, আবার লিখিত পরীক্ষা এগুলা মিলাই লিখতে হবে। এখন মনে করেন লাল মিয়া বলছে যে সবুজ মিয়ারে নিয়ে আসে কি করছে, খুন করছে, এবং ওই লাশটারে একটা কুয়ার ভিতরে ফালাইছে। ওই ফালাইছে কুয়ার হুম, ভিতরে। এখন আদালত বলছে এই যে কূপ, এই কূপটাকে তোমরা একটু অবজার্ভ করো। তখন আদালত থেকে যে টিম গেছে, এরা গিয়ে দেখে ভিতরে কিছু হাড্ডি গুড্ডি কি হুম, আছে, হাড্ডি আচ্ছা, গুড্ডি আছে, হাড় হাড়। তখন আদালত কি প্রমাণ করার সুবিধা হয় না যে যেহেতু কিছু হাড় আছে তার মানে কি
এই ওই তো অভিমত লাল করছে। মিয়ার বক্তব্যটা কি প্রাসঙ্গিক, তার মানে এই যে হারগুর পরীক্ষা করছে এটা কত দ্বারা বিধান 114(2) সাপোর্টিভ পারিপার্শ্বিক সাক্ষ্য, কি সাক্ষ্য? তাইলে কি এটা পারিপার্শ্বিক সাক্ষ্য না? এটা তো ডিরেক্ট সাক্ষ্য না, এটা কি সাক্ষ্য? পারিপার্শ্বিক সাক্ষ্য। এখন বুঝছেন 30, 133 আর 114 বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা? হ্যাঁ, এখন আসতে পারে পরীক্ষায় যে রহিম আর করিম মিলা একজনকে খুন করছে, এটা রহিম করিমকে জড়াইয়া স্বীকারোক্তি দিচ্ছে, এই স্বীকারোক্তির বৈধতা যাচাই করো, এই স্বীকারোক্তির কি যাচাই করো? বৈধতা যাচাই করো, অথবা এটা কি গ্রহণযোগ্য সাক্ষী কিনা। তখন আপনাকে লিখতে হবে যে 30 ধারাতে বলছে এক এক আসামি আরেক আসামির বিরুদ্ধে সে তাকে নিয়ে এবং তাকে সহ কি করতে পারে, স্বীকারোক্তি দিতে পারে, এবং এটা বৈধ প্রাসঙ্গিক। ওই স্বীকারোক্তির উপর ভিত্তি করে 133 ধারাতে বলছে দণ্ড দিলে সেটা অবৈধ হবে না, তবে বলছে 114 ধারাতে সাপোর্টিভ বা পারিপার্শ্বিক সাক্ষ্য দেখে নিতে। আপনারা আমি একটা কিছু বললাম, আপনি যাচাই বাছাই না করে কি আরেকজনকে দণ্ড দিবেন? এটা কমন সেন্স। প্রাসঙ্গিক করছে কিন্তু যাচাই বাছাই এটা 114(2) আমি শেষ করে দিব আর কি, শেষ করে দিব। আপনারা বুঝছেন এই তিনটা এইভাবে লিখতে হবে আপনাদেরকে। ক্লিয়ার মেসেজ? আর সামনের ক্লাসে আরো কিছু বিষয় আমরা নিয়ে আসবো, তারপরে আমরা শেষ করবো স্বাক্ষর। তাহলে আমরা আজকের মতো বিদায় দিই, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, অনেক রাত করে ফেলেছি। ঠিক আছে, বুঝতে কারো অসুবিধা হয়েছে? না। ঠিক আছে, তাহলে করে ফেলেন। সামনের বুধবারেও আমরা 7টা থেকে 8টায় করবো, তারপর থেকে আমরা আগের শিডিউলে চলে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু বলবেন? পড়ার সময় তো সবাই বুঝি স্যার, একটু পরে সব বুঝলে দিই স্যার। এই যে বারবার পড়বেন আর রেকর্ডটা দেখবেন, আমি রেকর্ড দিয়ে দিচ্ছি না, জি স্যার, ঠিক আছে। রেকর্ডটা দেখবেন, হয়ে যাবে, তো সমস্যা হবে না, হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম জি। স্যার। জি ওয়ালাইকুম আসসালামু আসসালাম, আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। জি। আসসালামু আলাইকুম।